বিয়ে হয়েও আজ কুমারী থেকে গেল মায়া। বিষণ্ণতায় ঘেরা কালো রাতের ছাদের এক কোণায় দেয়ালে মাথা ঠেকিয়ে এলোমেলোভাবে অনুভূতি শূন্য হয়ে বসে আছে মায়া। চেহারায় নববধূর শ্বাস থাকলেও তার শরীরে বধূর শাড়িটা নেই। সেটা যে এখন অন্য কারোর অঙ্গে শোভা পাচ্ছে। এই তো ঘণ্টাখানেক হলো তার সদ্য বিয়ে করা বর আর বরযাত্রীরা চলে গেছে এই বাড়ি থেকে। তবে মায়ার সৌভাগ্য হয়নি তাদের সাথে যাওয়ার। তাই বলে এই না যে তারা খালি হাতে যাচ্ছে। তাদের সাথে তাদের বাড়ির বউ ঠিকই যাচ্ছে, আর সেই বউটা হলো মায়ার মামাতো বোন রিয়া। মায়ার জীবনে এমন একটা দিনও আসবে তা স্বপ্নেও ভাবেনি মায়া। শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে জীবনের ছক কষছে সে। আর বারবারই শেষে এসে শূন্য ছাড়ার কিছুই পাচ্ছে না মায়া। 19 বছরের এই কষ্টে জর্জরিত গ্লানি ভরা জীবনে খুব একটা সুখের আশা সে করেওনি। শুধু সামান্য একটা চাওয়াই ছিল তার, তা হলো নিজের উপর থেকে এই আশ্রিতা নামটা ঘোচানোর আশা। হ্যাঁ, আশ্রিতা। মায়ের বয়স যখন 2 বছর তখনই একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়, আর মায়াকে এই পৃথিবীতে একা রেখে চলে যায় তারা। ছোট্ট মায়াকে আপন করে নেওয়ার মতো কেউই ছিল না। মায়ের বাবা ছিল এতিম, তার কোনো আত্মীয় স্বজনও ছিল না, তাই বাবার পক্ষ থেকে কেউ ছিল না মায়ার। শেষমেশ মায়ের মামা দয়া করে মায়ের দায়িত্ব নেন আর মায়াকে তার বাড়িতে নিয়ে আসে। মায়ের মামা ওকে আপন করে নিলেও ওর মামি কখনোই ওকে আপন ভাবতে পারেনি। মামি তার কথা আর কাজে সব সময় মায়াকে মনে করিয়ে দিতে যে মায়া শুধুই একটা আশ্রিত। সে এ বাড়ির আশ্রিতা ছাড়ার কিছুই না। ধীরে ধীরে মায়াও এটা মন মস্তিষ্কে ভালো করে গেঁথে নিয়েছে যে সে শুধুই এ বাড়ির একজন আশ্রিতা। তাই তো সে মুখ বুজে সবই মেনে নিত। আশ্রিতাদের যে কিছুই বলতে নেই, এরা আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, এটাই তো অনেক। তবুও মায়ার মনে একটা ছোট্ট আশা ছিল, একদিন এমন একটা ঘর পাবে যেখানে সে আশ্রিতা থাকবে না। সেটা হবে তার নিজের ঘর, তারও একটা পরিবার হবে, যে পরিবারে সে আশ্রিত নয় বরং নিজের পরিবারের সদস্য হয়ে থাকবে। মায়া ভাবত বিয়ের পর ওর স্বামীর বাড়িই হবে সেই ঠিকানা, যেখানে ও আশ্রিতা হয়ে থাকবে না, যেখানে কেউ ওকে আশ্রিতা বলবেও না। ও তখন সত্যিকারের একটা পরিবার পাবে। মায়ের সেই সীমিত আশাটুকু আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এমনটা কেন হলো ওর সাথে? ও কি খুব বেশি চেয়েছিল জীবন থেকে? একটা আপন ঘরই তো চেয়েছিল, ওর নিজের একটা পরিবার চেয়েছিল। সেই আশাটাকে এভাবে ভেঙে না দিলে কি অনেক ক্ষতি হয়ে যেত? এমনটা না যে ও বিয়ে করতে চেয়েছিল, তাহলে বিয়ের নামে আমাকে এভাবে খেলার পুতুল না বানালেই হতো না? মায়া ভাবতে লাগলো কিভাবে ওর সাথে বিয়ে নামক এক নিষ্ঠুর মজা হলো। আজ মায়ের মামাতো বোন রিয়ার বিয়ে ছিল। 3 দিন আগেই বরপক্ষ রিয়াকে দেখে বিয়ের দিন তারিখ সব ঠিক করে যায়। মায়া তখন ভার্সিটিতে ছিল, পরেও বাসায় আসলে সব জানতে পারে। আর আজ সারা বাড়ি বিয়ের ধুমধাম চলছিল। সন্ধ্যা অবধি সব কিছু ঠিকই ছিল। মায়া ওর মামির কথা মতো ঘরের ভিতরেই বসেছিল। ওর মামি বলেছিল ও যেন বিয়ে বাড়ির লোকজনের সামনে না আসে, তাই মায়াও বাইরে আসেনি। রাত 10টার দিকে হঠাৎ মামা আর মামি ওর রুমে আসে। মামা ওদের দেখে একটু অবাক হয়ে বলল, মামা মামি আপনারা এখানে? মায়ের মামি শিউলি বেগম মায়ের মামা তারেক রহমানের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু বলার ইশারা করতেই তারেক রহমান মায়ের সামনে এসে করুণ সুরে বলল, মায়া মা, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে মা। এখন একমাত্র তুই আমাদের রক্ষা করতে পারিস, না হলে আজ আমার মান ইজ্জত সবই ধুলোয় মিশে যাবে। মায়া চিন্তিত স্বরে বলল, কি হয়েছে মামা, এমন করে বলছেন কেন? মারে, রিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। পার্লার থেকে কোথায় যেন চলে গেছে, ফোনও বন্ধ করে রেখেছে। ওদিকে বরপক্ষ চলে এসেছে, বারবার রিয়াকে বিয়ে পড়ানোর জন্য নিয়ে যেতে বলেছে। এখন আমি কি করব? ওনাদেরকে যদি বলি মেয়ে পালিয়েছে, তাহলে ভরা মজলিসে আমার আর আমার বংশের মুখে চুনকালি মারবে সবাই। এখন এই মুহূর্তে শুধু তুই আমাদের বাঁচাতে পারবি। মায়া ভ্রু কুঁচকে বলল, আমি আমি কিভাবে বাঁচাবো? এবার শিউলি বেগম বলে উঠল,
তুই রিয়ার বিয়ের বউ সেজে ঘোমটা টেনে বসে থাক, আর কাজী সাহেব বিয়ে পড়াতে আসলে বিয়ের জায়গায় তুই কবুল বলে দিবি, ব্যাস। মায়া হতভম্ব হয়ে পড়ল। কি 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 বলছো এসব? আমি কবুল বলবো মানে? না না, এটা সম্ভব না। এটা তো সোজাসুজি ধোকা দেওয়া হবে ওনাদের। এত বড় অন্যায় আমি করতে পারবো না। শিউলি বেগম চোয়াল শক্ত করে বলল, ও খুব নীতিগিরি দেখানো হচ্ছে তাই না? আমরা তোকে সারা জীবন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, আর আজ আমাদের বিপদে তোকে সাহায্য করতে বলেছি আর তুই নীতিগিরি দেখাচ্ছিস? এই তোর উপকারের প্রতিদান? তারেক রহমান শিউলি বেগমকে হালকা ধমকে সুরে বলল, আহ তুমি চুপ করো তো, আমি তো বলেছি তাই না? তারেক রহমান এবার মায়ের হাত ধরে অনুনয় স্বরে বলল, দেখ মা, আমি জানি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আর কোনো উপায় নেই। এই মুহূর্তে একমাত্র তুই আমাদের বাঁচাতে পারিস। তোর এই বুড়ো মামাটার মুখের দিকে তাকিয়ে আমাদের কথাটা মেনে নে। আমার এত বছরের মান সম্মান এভাবে ধুলোয় মিশে গেলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মায়া ওর মামার এমন করুণ দশা দেখতে পারল না। এই বাড়িতে একটু হলেও শুধু এই লোকটাকেই ওকে স্নেহ করে। অতিরিক্ত না করলেও যতটুকু পারে মায়ের ভালো মন্দের খেয়াল রাখার চেষ্টা করে। আর মায়াও তারেক রহমানকে নিজের বাবার মতোই দেখে। তাই সে মানুষটার আকুতির সামনে হেরে গেল মায়া। অনিচ্ছা সত্ত্বেও নিজের মনকে মেনে মামার খাতিরে ওদের কথায় রাজি হয়ে গেল। শিউলি বেগম তাড়াতাড়ি করে কোনো রকম মায়াকে বউ সাজিয়ে দিয়ে লম্বা ঘোমটা টেনে ওকে বাইরে এনে বরের পাশে বসিয়ে দিল। যদিও এসবে শিউলি বেগম ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। রিয়াকে সামনে পেলে থাপড়িয়ে গাল লাল করে দিত। আজ এখানে ওর বসার কথা ছিল, অথচ এই আশ্রিতাটাকে ওর জায়গায় বসাতে হচ্ছে। ভাবতেই রাগে শরীর ফেটে যাচ্ছে শিউলি বেগমের। বরের পাশে বসতেই মায়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে। শরীরের শক্তি হ্রাস পাচ্ছে ওর। ভেতরে চলছে তুমুল কম্পন। একটু পরেই কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে বরের বিয়ে পড়ানো শুরু হলো, এরপর মায়াকে কবুল বলতে বলা হলো। মায়ের সামনে যেন পুরো পৃথিবী ঘুরতে লাগলো। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অনেকক্ষণ হলো মায়াকে কবুল বলতে বলা হয়েছে, কিন্তু কিছুই বলছে না। সবাই কেমন একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। তখন তারেক রহমান মায়ের কাছে গিয়ে এসে কাঁধে হাত রেখে কবুল বলতে বলল। শেষমেশ মায়া কবুল বলেই দিল। ঘোমটার আড়ালে চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল মায়ার। এর পরিণতি কি হবে তা চিন্তা করতেই মায়ার অন্তরাত্মা কেঁপে উঠছে। তখনই হঠাৎ নিজের হাতের উপর কারো স্পর্শ অনুভব করল মায়া। মাথা নিচু অবস্থায় হাতের দিকে তাকিয়ে দেখল কোনো পুরুষের হাত ওর হাতের উপরে। তার মানে এটা উনি। কথাটা ভাবতেই মায়ার আগে থেকেই কম্পনরত শরীরটা আরও কেঁপে উঠল। ঘোমটার ভিতর থেকেই আর চোখে একবার পাশের বর নামের লোকটির দিকে তাকালো মায়া। ঘোমটার আড়ালে আবছা আবছা বুঝতে পারল লোকটার মুখে প্রাপ্তির হাসি। সাথে সাথে চোখ বন্ধ করে নিল মায়া। উনি নিশ্চয়ই আমাকে রিয়া ভেবে এত খুশি হচ্ছেন। যখন সত্যিটা জানতে পারবেন তখন কি হবে ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে মায়ার। মায়া আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিল। নিজেকে আজ অনেক বড় অপরাধী মনে হচ্ছে ওর। বিদায়ের সময় ঘনিয়ে আসলে মায়ের মামা মামি কিছু কাজের কথা বলে মায়াকে ধরে আবার বাসার ভেতরে নিয়ে গেল। বাসার ভিতরে এসে রুমে ঢুকতেই ওরা তিনজনই অবাক হয়ে গেল, কারণ রুমে রিয়া বসে আছে। মাথায় ওর ব্যান্ডেজ করা। রিয়ার মা এগিয়ে গিয়ে রিয়ার হাত ধরে এক ঝটকায় উঠে দাঁড় করিয়ে চোয়াল শক্ত করে বলল, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, নিজের বিয়ে থেকে পালিয়ে কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, এখানে আমাদের কি অবস্থা হয়েছে তুই জানিস? রিয়া বলে উঠল, আরে কে বলেছে আমি পালিয়েছি? আমি কেন পালাতে যাব? আরে পার্লার থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তো আমি আসতে পারিনি। দেখছো না মাথায় ব্যান্ডেজ। আরে আমার বান্ধবী সুমাও তো আমার সাথেই ছিল, ওই তো আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এলো। বাসায় লোকজন আছে দেখে আমি পিছনের দরজা দিয়ে এসেছি। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। যেহেতু রিয়ার কথা মতো ওর কোনো দোষ নেই, তাই ওকে কিছু বলতেও পারছে না। রিয়া এবার মায়াকে বধূ বসে দেখে কপাল কুঁচকে বলল, মা ও
ও বৌদি বসে কী করছে? তোমরা ওকে বউ সাজিয়েছ কেন? 1 মিনিট, তোমরা আবার আমার জায়গায় ওকে বসিয়ে দাওনি তো? রিয়ার মা রিয়াকে সব খুলে বলল। সব শুনে রিয়া উত্তেজিত হয়ে বলল, হোয়াট? তার মানে সত্যি সত্যি তোমরা আমার জায়গায় ওকে বসিয়ে দিয়েছ? তোমরা কি করে পারলে এমনটা করতে? আমার জায়গা ওই আশ্রিতারটাকে দিয়ে দিলে। এখন আমার কি হবে? রিয়া মা, শান্ত হও। ওই সময় আমাদের আর কোনো উপায় ছিল না। বরপক্ষ কনের জন্য অপেক্ষা করছিল, আর তোকেও পাচ্ছিলাম না। সত্যিটা বলে দিলে সবার সামনে অপমানিত হতে হতো, তাই আর উপায় না পেয়ে এই কাজ করতে হলো। রিয়া তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, নিজের মেয়েকে খুঁজে না বের করে এই আশ্রিতাটাকে আমার জায়গায় বসিয়ে দিলে। এই তোমাদের সমাধান? তোমরা কি ভেবেছ এতে সব ঠিক হয়ে যাবে? আরে ঠিক না, বরং আরও খারাপ হয়ে যাবে। যখন সবাই সত্যিটা জানতে পারবে তখন কি হবে একবার ভেবে দেখেছ? আরে আমার কি হবে? আমার তো বদনাম হয়ে যাবে। এরপর কে আমাকে বিয়ে করতে চাইবে? আচ্ছা, আমার কথা না হয় বাদ দিয়ে দিলাম। একবারও ভেবেছ যখন ওই বাড়ির লোকজন সত্যিটা জেনে যাবে তখন কি হবে? তারা তো আমাকে ভেবে ওকে নিয়ে যাবে, কিন্তু যখন ওর চেহারা দেখতে পাবে তখন কি হবে? তাও যদি বউটা সুন্দর হতো তাও একটা কথা ছিল, কিন্তু আমার মতো সুন্দরী মেয়ের জায়গায় যখন ওই কালী কুৎসিত মায়াকে দেখবে তখন কি হবে ভেবে দেখেছ? আরে ওদের মতো উচ্চ পরিবার কখনো ওই কালী মায়াকে নিজেদের বউ হিসেবে মেনে নেবে না। রিয়ার কথাগুলো মায়ের বুকে তীরের মতো বিচ্ছে। ঠিকই তো বলেছে রিয়া। আমার মতো কালো মেয়েকে কে তাদের ঘরের বউ হিসেবে মেনে নিতে চাইবে? আর এই ভয়েই আমি বিয়েতে রাজি হতে চাচ্ছিলাম না, কিন্তু এখন কি হবে? মায়ের ভাবনার মাঝে রিয়া আবারও বলে উঠল, আরে ওরা অনেক উচ্চ পরিবার। সত্যিটা জানলে ওরা তোমাদের উপর কেস করে দিতে 1 সেকেন্ডও ভাববে না। তোমাদের ফ্রড কেসে ফাঁসিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিবে। রিয়ার কথায় ওর বাবা মা সত্যিই ভাবনায় পড়ে গেল। আসলেই তো এত কিছু তো ওরা ভেবে দেখেনি। রিয়ার কথায় যুক্তি আছে, ওরা রেগে গিয়ে এমনটা করতেই পারে। এখন কি হবে? রিয়ার মা তারেক রহমানের দিকে তাকিয়ে বলল, এই শুনছ, রিয়া তো ঠিকই বলছে। ওর জায়গায় মায়ার মতো কালো মেয়েকে দেখে ওরা নিশ্চয়ই অসম্ভব রেগে যাবে। তখন ওরা আমাদের সাথে কি করবে তা আল্লাহই জানে। আর আমরা তো ওদের ক্ষমতার সামনে কিছুই না। তারেক রহমান চিন্তিত স্বরে বলল, কিন্তু এখন আর কি বা করতে পারি আমরা? রিয়া বলে উঠল, একটা উপায় আছে, যে উপায় সব ঠিক হয়ে যাবে, আর কেউ কিছু জানবেও না। তারেক রহমান বলল, কি উপায়? মায়াকে তো আর ওরা কেউ দেখেনি, তাই না? ওরা তো জানে ঘোমটার নিচে আমিই আছি। তাই বলছি, যা হওয়ার হয়ে গেছে, এবার আমাকে মায়ের জায়গায় বসিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। কেউ কিছুই বুঝতে পারবে না। রিয়ার কথায় মায়ের চমকে গেল। ওর এখন কি রিয়াকশন দেওয়া উচিত তা ভেবে পাচ্ছে না ও। তারেক রহমানও চমকে উঠে বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? আরে মায়ের বিয়ে হয়েছে ওই ছেলের সাথে, তাহলে মায়ের জায়গায় তোকে কিভাবে পাঠাবো? শিউলি বেগম এবার বলে উঠল, আরে রাখছো কেন? রিয়া ঠিক তো বলেছে, এটাই একমাত্র বাঁচার উপায়। দেখো, ওরা তো রিয়াকে ও বাড়ির বউ করতে চেয়েছিল, তাই না? তাহলে রিয়াকে পেলে আর ওদের কোনো সমস্যা হবে না, আর আমার মেয়েটারও বদনাম হবে না। আর মায়ার কি হবে? হ্যাঁ, ওর জীবনটা বুঝি নষ্ট হবে না? না, নষ্ট হবে না। আরে আমরা ছাড়া তো আর কেউ কিছু জানেও না, তাহলে কিভাবে ওর জীবন নষ্ট হবে? আমরা বরং ওকে দেখে শুনে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? রিয়া বলে উঠল, এতে আরও ওর ভালো হবে, কারণ ওই বাড়িতে কেউ ওকে মেনে নেবে না। তখন ওর জন্য আরও বেশি খারাপ হবে। পরবর্তীতে ওকে আর অন্য কোথাও বিয়ে দেওয়াও যাবে না। তার চেয়ে ভালো আমার কথা মেনে নাও। এই কথা শুধু আমাদের মাঝেই থাকবে, এতে আমাদেরও ভালো আর ওদেরও। রিয়ার কথায় তারেক রহমান ভাবনায় পড়ে গেল। রিয়ার কথায় যুক্তি তো আছে, কিন্তু এটা কি ঠিক হবে? শিউলি বেগম তারেক রহমানের হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বলল, দেখো, এত ভাবনা চিন্তার কোনো দরকার নেই। রিয়া একদম ঠিক বলেছে, এতেই সবার ভালো হবে। না হলে কিন্তু আমাদের মেয়ের ক্ষতি হবে, আর তোমার ভাগ্নিরও। তারেক রহমান বলে উঠল,
কিন্তু একটা কুমারী মেয়েকে কিভাবে পরপুরুষের বউ হিসেবে পাঠিয়ে দেব? তুমি একবারও এই বিষয় ভেবে দেখেছ? আরে এটা কোনো ব্যাপার না। আমি রিয়াকে বুঝিয়ে দিব যে ও যেন কোনো বাহানা দিয়ে ওই ছেলের সাথে আবার বিয়ে করে নেয়, আর আগে যেন দূরত্ব বজায় রাখে। কিন্তু কিন্তু করো না, এটাই সবার জন্য ভালো হবে। তুমি যে মায়ের সাথে কথা বলো। মায়া এতক্ষণ ধরে নীরব দর্শকের মতো এদের কথাবার্তা শুনে যাচ্ছে। এরা ওর জীবনের ফয়সালা করছে, অথচ ওর কাছে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করছে না। নিজেকে যেন অনুভূতিহীন জড়বস্তু মনে হচ্ছে ওর। একটু পরে তারেক রহমান মায়ের সামনে এসে দাঁড়ালো। কেমন অসহায় চোখে মায়ের দিকে তাকালো। এই চাহনির অর্থ বুঝতে মায়ের খুব একটা বেগ পেতে হলো না। সে ভালোই বুঝতে পারছে তার মামা কি বলতে চাইছে। তাই মায়া নিজেই বলে উঠল, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন, আমাকে নিয়ে ভাববেন না। তারেক রহমান মায়ার দুই হাত ধরে অপরাধী সুরে বলল, আমাকে মাফ করে দিস মা। আমি জানি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আর তোরও এতে ভালো হবে। তুই তো বুঝতেই পারছিস তোকে ও বাড়ির কেউ মেনে নেবে না, তাই এই কথা আমাদের মাঝে থাকাই ভালো হবে। মায়া বলে উঠল, কি করছেন মামা? আপনি গুরুজন, এভাবে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি যা করতে চাচ্ছেন করুন, আমার কোনো সমস্যা নেই। ব্যাস, এটাই শোনার অপেক্ষায় ছিল রিয়া আর ওর মা। মায়া রাজি হতেই তাড়াতাড়ি করে তারেক রহমানকে বাইরে যেতে বলল। তারপর মায়ার শাড়ি খুলে রিয়াকে পরিয়ে দিল। রিয়াকে রেডি করতে করতে ওর মা ওকে বলতে লাগলো, শোন, তুই কোনো একটা বাহানায় জামাইয়ের সাথে আবার বিয়ে করে নিস, তার আগে যেন কোনোভাবেই কাছে আসতে দিস না। রিয়া একটা বাঁকা হাসি দিল। ওর মা তো জানেই না যে সে কবেই তার সতীত্ব হারিয়ে বসে আছে। এসব ওর জন্য কোনো ব্যাপারই না। তবু ওর মাকে আশ্বস্ত করার জন্য বলল, তুমি টেনশন নিও না মা, তোমার মেয়ে অনেক চালাক, দেখবে এক তুড়ি বাজিয়ে ওকে বিয়ে করতে রাজি করিয়ে ফেলবো। মায়া আর এসব শুনতে পারছে না। দরজা খুলে দ্রুত ওখান থেকে বেরিয়ে ছাদে চলে এলো। তখন থেকে এভাবেই বসে আছে। নিজের শেষ আশাটুকু হারিয়ে নিজেকে নিঃস্ব মনে হচ্ছে ওর। মাঝে মাঝে চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, বাবা মা, আমাকেও কেন নিয়ে গেলে না তোমার সাথে? এই অভিশপ্ত জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো। আত্মহত্যা মহাপাপ না হলে আজ সত্যি সত্যি এই জীবন থেকে মুক্তি নিয়ে নিতাম। মায়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এতক্ষণে নিশ্চয়ই আমার নামমাত্র স্বামী আর রিয়াকে বাসর ঘরে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই লোকটা কি বুঝতে পারবে তার সামনে যে আছে সে তার বউ না? নিজের ভাবনার উপরে তিরস্কার করে মনে মনে বলল, কেন বুঝতে পারবে? তুই কি তার প্রেমিকা নাকি যে সে বুঝতে পারবে? সে তো কখনোই তোকে চোখেই দেখেনি। আর রিয়ার মতো সুন্দরী মেয়ে সামনে পেয়ে অন্য কিছুর কথা কেন ভাববে কেউ? আর তোর মতো কালীর কথা তো কখনো ভাববেই না। মানুষ সুন্দরের পূজারী, সব ছেলের মতোই সেও সুন্দর বউ পেয়ে নিশ্চয়ই তাতে মেতে উঠেছে। হয়তো সে এখন রিয়ার মোহে ডুব দিচ্ছে। কথাগুলো ভাবতে কেমন গা গুলিয়ে আসছে রিয়ার। পেটের নাড়ি উল্টে আসছে। আর বসে থাকতে পারল না মায়া। মুখ হাত চেপে ধরে দৌড়ে নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ভেসিনে গড়গড় করে বমি করে দিল। বমি করে ক্লান্ত শরীরে শাওয়ার ছেড়ে ধপ করে শাওয়ারের নিচে বসে পড়ল। শাওয়ারের পানিতে মুখের সব সাজ ধুয়ে যাচ্ছে। তবে ওর দুঃখগুলো কি ধুয়ে যাবে ওই পানিতে? আসবে কি ওর জীবনে নতুন ভোরের আলো? কাহিনীর নাম মায়ারণ্য, প্রথম অংশ। লেখিকার নাম মেহরুমা নূর। কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরবো পরবর্তী পর্ব নিয়ে। আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।